গান্ধীনগর নামের একটা ছোট গ্রাম ছিল। গ্রামে বড় বাজার বসতো, আর বাজারে সবসময় প্রচুর ভিড় হতো। গরমকালে এইসব ভিড় বলদেবের পেপসির দোকানে লেগেই থাকতো। আরে বলদেব কাকা, আমাকে কমলা রঙের পেপসিটা দাও, আমাকে হলুদ রঙের, আর আমাকে লাল রঙের। বাচ্চা হোক বা বড়, সবার বলদেবের পেপসি খুব পছন্দ ছিল। আর বলদেব পুরো সততার সাথে পেপসি বানাতো। ভালো বিশুদ্ধ জল, পরিষ্কার চিনি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও জুস তৈরি করে সেটা প্লাস্টিকের থলিতে ভরতো। বলদেবের 1 টাকার পেপসি প্রচুর বিক্রি হতো। কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত স্টক শেষ হয়ে যেত। আরে কাকা, পেপসি কি আছে? না বাবা, সব শেষ হয়ে গেছে, আর কালকে এসো। বলদেবের দোকানের সামনে পবনের দোকান ছিল। পবন আইসক্রিম বিক্রি করত, কিন্তু গরম হওয়া সত্ত্বেও ওর আইসক্রিম বিক্রি হতো না। জানি না এই বলদেব নিজের পেপসিতে কি মেশায় যে সব গ্রামবাসীরা শুধু এরই পেপসি খায়। 1 টাকার পেপসি কি করে স্বাদ হবে বলো তো? আমার আইসক্রিমটা তো নষ্টই হচ্ছে। স্বাদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু ওটা আইসক্রিমের থেকে সস্তা মনে হয়, এই জন্যই ওটা বেশি বিক্রি হয়। হ্যাঁ, সেটাই হবে হয়তো। তুমিও তো যদি পেপসি বিক্রি করো কেমন হয়? আরে কিন্তু পেপসি বানাবেটাকে? পেপসি বানানোর দরকারটাই বা কি? বাজারে অনেক কোম্পানি পেপসি বিক্রি করে, তুমিও ওদের থেকে কিনে বিক্রি করতে পারো। ভাবো, প্রচুর লাভ হবে। আইডিয়া তো খুবই ভালো। কালকেই শহরে গিয়ে অনেকগুলো পেপসি কিনে নিয়ে আসবো। ঠিক আছে। পরের দিন সকালে পবন শহর থেকে অনেকগুলো জুস ভর্তি পেপসি নিয়ে এলো, আর ওই সবগুলো নিজের ফ্রিজে রেখে দিল। ভালো করেছো, এবার বাইরের বোর্ডে লিখে দাও যে এখানে পেপসি পাওয়া যায়। ঠিক আছে। পবন বোর্ডে লিখলো যে এখানে পেপসি পাওয়া যায়, আর সেটা নিজের দোকানের বাইরে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ওই লেখাটা পড়লো। এখানে পেপসি পাওয়া যায়? কাকা, কি কি রঙের আছে? সব রঙের আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো। আমার তো একটা হলুদ রঙের আর একটা কমলা রঙের লাগবে। পবন ওই বাচ্চাটাকে 2টো পেপসির প্যাকেট দিয়ে দিল। ওই বাচ্চাটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খেতে লাগলো। এটা খেতে খুব ভালো, মজাই এসে গেল। এই নাও, আর একটা পেপসি আমার তরফ থেকে ফ্রি। গিয়ে নিজের বন্ধুদেরও বলো যে আমার দোকানে পেপসি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কাকা, নিশ্চয়ই বলবো। আর পবনের এই চালাকি কাজ করে গেছিল। ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে গ্রামে গেল, আর কিছুক্ষণ পর নিজের বন্ধুদের নিয়ে ফেরত এলো। এটাই ওই দোকান। আমারও 2টো কমলা রঙের দরকার, আর আমার 3টে লাল রঙের। পবন সবাইকে পেপসি দিয়ে দিল, আর তক্ষুনি অনেক লোক পবনের দোকান থেকে পেপসি কিনলো। আজ অবধি গ্রামবাসীরা শুধু বলদেবের পেপসি খেয়েছিল, কিন্তু আজ ওদের অন্য কোম্পানির স্বাদও ভালো লাগছিল। আরে বাহ, এই কালো রঙের পেপসি তো আমি প্রথমবার খাচ্ছি। আরো অনেক রকম স্বাদের আছে, লেবুর জল, কোকা কোলা, কমলা লেবু, সব রকম। বাহ বাহ বাহ, এবার থেকে তো প্রতিদিন আলাদা আলাদা স্বাদের পেপসি খাবো। পবনের পেপসির বিক্রির জন্য বলদেবের দোকানে গ্রাহক কমে গেছিল। আমাকে একটু ধৈর্য রাখতে হবে। পবন নতুন নতুন পেপসি বানাতে শুরু করেছে, তাই গ্রামবাসীরা ওর দোকানেই যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস যে ওরা সবাই ফিরবে। বলদেব নিজে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। কিছুদিন ধরে পবনের দোকানে পেপসির জন্য ভিড় উপচে পড়ছিল, আর এখানে বলদেবের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। গ্রামের প্রধান বলদেবের দোকানে এলো। কি হয়েছে বলদেব? খুব চিন্তিত দেখাচ্ছে যে। আর কি বলবো কাকা, পবন শহর থেকে পেপসি নিয়ে বিক্রি করছে, এখন তো আমার ক্রেতাও কমে গেছে। কোনো ব্যাপার না, এটা শুধু কদিনের ব্যাপার। নতুন কিতুর পেছনে গ্রামের লোকেরা ছুটে বেড়ায়, তুই তো জানিসই। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস তোর পেপসি শহরের পেপসির থেকে অনেক ভালো, বুঝলি তো? এবার একটা কাজ কর, আমাকে 50টা পেপসি দিয়ে দে। আজ শহর থেকে আমার নাতি নাতনিরা আসছে। আচ্ছা ঠিক আছে কাকা।
বলদেব গ্রামের প্রধানকে 50টা পেপসি দিয়ে দিল আর উনি আনন্দের সাথে ওখান দিয়ে চলে গেল। বলদেব এখনো দুঃখী ছিল। গ্রামের প্রধান তার বাড়ি পৌঁছালো। উনি তার নাতিকে একটা পেপসি দিল। বাবা, এই পেপসিগুলো ভালো হয় না গো, এতে এত কেমিক্যাল মেশায় যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বাবা, এই পেপসি আমাদের বলদেব নিজেই তৈরি করে, কোনো কেমিক্যাল ছাড়া, পরিষ্কারভাবে। এটা তো আমরা অনেক বছর ধরে খাচ্ছি, এখনো কেউ অসুস্থ হয়নি। দাও। প্রধান একটা পেপসি ওর মেয়েকে দিল আর ও সেটা খেলো। বাহ বাবা, এটা তো খুবই সুস্বাদু। প্রধানের বাড়িতে আসা সব আত্মীয়রা ওই পেপসি খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব পেপসি শেষ হয়ে গেল। বাবা, তুমি এটা কোথা থেকে এনেছো? আমি আরো কিছুটা নিয়ে আসবো। বাজারে তুই বলদেবের দোকান দেখতে পাবি, যেটাতে বড় ফ্রিজ আছে, ওরই দোকান থেকে। আমি এক্ষুনি নিয়ে আসছি। নেহা বাজারে পৌঁছে বলদেব আর পবনের দোকান দেখে বিপাকে পড়ল। ও বুঝতে পারছিল না যে কোন দোকানটা। মনে হয় যে দোকানে ভিড় বেশি, আমার সেখানেই যাওয়া উচিত। নেহা পবনের দোকানেই গেল। আমার 20টা পেপসি দরকার। যখনই পবন ফ্রিজ থেকে পেপসির প্যাকেট বার করলো, তখন নেহা বারণ করে দিল, না না, এটা লাগবে না। আরে একটু আগেই তো আপনি 20টা পেপসি নিয়ে গেছিলেন। হ্যাঁ, কিন্তু এই কেমিক্যাল মেশানোটা লাগবে না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা লোক নেহাকে জিজ্ঞেস করলো, বোন, এই পেপসিতে কি কেমিক্যাল আছে? এই পেপসি শহরের কোম্পানিতে তৈরি হয়। ওখানে এটা বানানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল মেশায়, যেটা ক্ষতিকারক আর যেটাতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। যদি এরকম কিছু হয় তাহলে এখানে পেপসি নিতে কেন এসেছো? আমি তো এখানে পেপসিটা নিতে এসেছি, যেটা এই গ্রামেই তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনি বলদেব দাদার পেপসি নিতে চাও, তাহলে ওনার দোকান সামনেই। নেহা ওখান থেকে চলে গেল, কিন্তু আশেপাশের লোক শহরের কেমিক্যাল মেশানো পেপসি নিয়ে আলোচনা শুরু করলো। নেহা বলদেবের দোকান থেকে পেপসি কিনে নিয়ে বাড়ি চলে গেল। কেমিক্যাল পেপসির কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর সব বাবা মারা বাচ্চাদের পবনের দোকান থেকে পেপসি নিতে বারণ করে দিল। আজ থেকে পবন কাকার দোকানে পেপসি নিবি না। কেন মা? কারণ ওতে অনেক কেমিক্যাল মেশানো আছে, তোর শরীর খারাপ করবে, তারপর তোকে ছুঁচ ফোটাবে। না মা, না। লোকে তো বলদেবের সততা বুঝতে পারলো। তারপর থেকে আবার বলদেবের পেপসি বিক্রি হতে লাগলো। পবনের দোকান থেকে কেউ পেপসি কিনছিল না, আর ক্লান্ত হয়ে হেরে পবন পেপসি বিক্রি করাই ছেড়ে দিল। নেহা পুরো গ্রামকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল, আর সবকিছু আগের মতন হয়ে গেল। বিজাপুর একটা ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামের বেশিরভাগ লোক চাষবাসের কাজ করত। অনেক লোক এমনও ছিল যাদের কাছে পৈতৃক কোনো জমি ছিল না, যেমন মোহন। মোহন একজন গরিব মানুষ ছিল। সে এখানে ওখানে ছোট বড় কাজ করে বেড়াতো, কখনো কারোর খেতে মজদুরি, কখনো কোনো গুদামে মজদুরি। একদিন মোহন বাড়ি যখন ফিরল, তখন তার স্ত্রী মালতী খুব খুশি মনে ছিল। কি হয়েছে? আমি তোমার জন্য নতুন কাজ খুঁজেছি, মাইনে 6000 টাকা। এত? কিন্তু কোথায়? পাশের গ্রামে একটা ফুচকা বানানোর কারখানা খুলেছে। ওই কারখানাতে লোকের দরকার ছিল, বুঝেছো? আমার দিদি তোমার জন্য কথা বলে নিয়েছে। বাহ, এটা তো খুব ভালো কথা। এখন আমাদের দুজনের আর কোনো জিনিসের চিন্তাই করতে হবে না। একদম। আমি কাল থেকেই কাজে যাব। হ্যাঁ। পরের দিন সকালে মোহন খুশি মনে বাড়ি থেকে বেরোলো। সে কারখানায় পৌঁছলো। সেখানে 2-3 জন আরো লোক ছিল, আর মালিকও তাদের কাজ বোঝাতে লাগলো। এই দেখো, প্রথমে এই মেশিনে 10 কেজি আটা, 100 গ্রাম লবণ আর 2 লিটার জল ঢালতে হবে। তারপর এই বোতামটা টিপতে হবে, তাতে এই মেশিন আটা মাখতে লাগবে। আটা তো হাত দিয়েও মাখা যায় না, তার জন্য মেশিনের কি দরকার? মাখা তো যায়, কিন্তু যখন আমাদের বেশি পরিমাণে কাজ করতে হবে, তখন সব কাজকে মেশিনই সহজ করে দেয়। হ্যাঁ, ভালো করে দেখো, সবুজ বোতাম টিপলে মেশিন চালু হয়ে যায়, আর লাল বোতামে বন্ধ।
ঠিক আছে মালিক। তারপর মাখা আটার গোল্লা বানিয়ে এই আরেকটা মেশিনে দিতে হবে। এই মেশিনটাতে আটাটা চ্যাপ্টা হয়ে যায় আর গোল গোল হয়ে বেরোয়। আচ্ছা, তারপর ওই ফুচকাগুলো ভাজার মেশিনে দিতে হবে, আর যখনই সেগুলো ফুলে উঠবে সেগুলোকে বাইরে বের করে নিতে হবে। তারপর এই শেষ মেশিনটার সাহায্যে ফুচকাগুলো প্যাকেটে ভরতে হবে। কিশোর, তুমি আটা মাখার মেশিনে যাও। বিবেক, তুমি চ্যাপ্টা করার মেশিনে যাও। সদেব, তুমি ফুচকা ভাজো। আর মোহন, তুমি প্যাকিং করো। প্রতি সপ্তাহে তোমরা আলাদা আলাদা মেশিনে কাজ করবে। দিনে 6 ঘন্টার ডিউটি। ব্যাস। ঠিক আছে মালিক। সেদিন থেকে মোহন সবার সাথে ওই ফুচকার কারখানাতে কাজে লেগে গেল। মোহন আর মালতি খুবই খুশি হলো। ওদের আর টাকা আর খাবারের চিন্তা রইল না। তারপর মাসের শেষে মোহনের মায়না পাওয়ার সময় এলো। মোহনও আনন্দে কারখানাতে কাজ করতে লাগলো। আস্তে আস্তে সে ফুচকা বানাতে শিখে গেল। পরে 6 মাস মোহন ভালোভাবেই ফুচকার কারখানাতে কাজ করতে লাগলো। তারপর একদিন কারখানার মালিক বিরক্ত হয়ে কারখানাতে এলো। কালকে থেকে তোমাদের কাজে আসার কোনো দরকার নেই। কিন্তু কেন মালিক? কারণ আমার কাছে টাকা নেই তোমাদেরকে মাইনে দেবার মতো। আমার অনেক খরিদ্দার পয়সা দিচ্ছে না। শেষ 2 মাস ধরেই আমি এসব সহ্য করছি, কিন্তু এখন আর চালাতে পারবো না। কাল থেকে তোমরা সবাই অন্য কাজ খুঁজে না। এই কথা শুনে সব মজদুর হতাশ হয়ে গেল, আর মোহনও। মোহনকে আবার সেই ছোট বড় কাজ করতে হবে, আর টাকার সমস্যাও ভোগ করতে হবে। এই কথা ভেবেই ওর মন খারাপ হয়ে গেল। তারপর মোহন বাড়ি ফিরে এই সব কথা মালতিকে বলল। তুমি চিন্তা করো না গো, তুমি কিছু না কিছু কাজ ঠিকই পেয়ে যাবে। মোহন হতাশ হয়ে পড়ল। কিছুদিন ধরে মোহন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। সে খুব ভেঙে পড়ল। বুঝতে পারছি না যে এখন কি করব। আমি তো আর অন্য কোনো কাজও পারি না, শুধু ফুচকা বানানো ছাড়া। তাহলে তো তুমি সেটাই করতে পারো। আমি বুঝতে পারলাম না। তুমি ফুচকা বানাতে পারো তো, আর আমি আলু মাখা আর টক জল বানাতে পারি। আমরা দুজনে মিলে ফুচকার দোকান দিতে পারি। হ্যাঁ, কিন্তু গ্রামে তো অনেকগুলো ফুচকার ঠেলা আছে। তাহলে মানুষ আমাদের ফুচকা কেন খাবে? আমরা দাম কম নেব আর কি। 10 টাকার বদলে যদি 8 টাকা নিই তাহলে? তার থেকেও ভালো যদি আমরা 1 টাকার ফুচকা বিক্রি করি তাহলে। 1 টাকার কি করে বিক্রি করব? 1 টাকার একটা ফুচকা, গ্রাহক যত ইচ্ছা খেতে পারবে। তাহলে কি আমাদের লাভ হবে? হ্যাঁ, কেন হবে না। আমরা ফুচকা নিজেরাই বানাবো, আর বাকি সবকিছু আমাদের মোটামুটি অর্ধেকই লাভ হবে। তাহলে আর দেরি করছো কেন? কাল থেকে চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে মোহন আর মালতি নিজেদের কাজে লেগে গেল। মোহন ফুচকা বানাতে লাগলো, আর মালতি আলু মাখার টক জল বানাতে লাগলো। মোহন নিজের কাজে খুব ভালো ছিল। সে মেশিন ছাড়াই ভালো ফুচকা বানালো, আর মালতিও ভালো রাঁধুনি ছিল। সেও সুস্বাদু আলু মাখা আর টক জল বানিয়ে নিল। এখন সবকিছু তৈরি হয়ে গেছে। সন্ধেবেলায় শুরু করা যাক। 1 টাকায় একটা ফুচকা। একেবারে। একটা জিনিস বাকি আছে। মোহন একটা বোর্ড দেখালো, যাতে লেখা ছিল 1 টাকার ফুচকা। এটা খুব ভালো হয়েছে। সন্ধেবেলায় বাজারের কোনায় মোহন আর মালতি ওদের ফুচকার গাড়ি নিয়ে বসলো, আর লেখাটাও টাঙিয়ে দিল। সেটা দেখে একটা মেয়ে ওদের কাছে এলো। 1 টাকার ফুচকা? সত্যি? হ্যাঁ, 1 টাকায় একটা ফুচকা। আরে বাহ! মেয়েটা নিজের কাছে দেখলো। আমার কাছে 4 টাকাই আছে, আমার 4 টাকার ফুচকা লাগবে। মোহন মেয়েটাকে 4টে ফুচকা দিয়ে দিল। বাহ, খুব ভালো গো কাকা। আমি আমার বন্ধুদেরও বলবো। মেয়েটা ফুচকা খেয়েই দৌড় লাগালো। কিছুক্ষণ পরে সে আরো অনেক বাচ্চাদের নিজের সাথে নিয়ে এলো। আমাকে 2টো ফুচকা দাও। আমাকে 3টে। আমাকে 5টা। মোহন আর মালতি বাচ্চাদের থেকে টাকা নিয়ে ওদের ফুচকা দিয়ে দিল। বাচ্চারা খুব মজা করে ফুচকা খাচ্ছিল।
বাচ্চাদের পরে কয়েকজন বড় মালতী আর মোহনের কাছে ফুচকা খেতে এলো। বাহ, এই ফুচকাগুলো তো খুবই সুস্বাদু। আহ, দারুণ লাগলো। এত সুস্বাদু আর সস্তায় ফুচকা মনে হয় না কোথাও পাওয়া যাবে। মানুষ 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো। মালতী আর মোহন ফুচকা বানিয়েই যাচ্ছিল আর মানুষ খেয়েই যাচ্ছিল। আর ততক্ষণ গ্রাহক ছিল যতক্ষণ না ওদের ফুচকা শেষ হয়ে গেল। বাবারে, আমি ভাবিনি যে এত ভিড় হবে। আমিও। আর যখন ওরা পয়সার দিকে খেয়াল করলো তখন পয়সা দেখে খুব খুশি হল। বেশ ভালোই রোজগার হয়েছে আজকে। হ্যাঁ। পরের দিন মালতী আর মোহন বেশি করে ফুচকা বানালো। আর আগের দিনের মতোই আজকেও 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ভিড় উপচে পড়লো। আর কয়েক ঘন্টার মধ্যেই ওদের সব জিনিস শেষ হয়ে গেল। 1 টাকার সুস্বাদু ফুচকা ঝড় তুলে দিল। গ্রাহকদের স্বাদের সাথে সাথে দামেও পুষিয়ে গিয়েছিল। আর মালতী আর মোহনের বেশ ভালো টাকাই রোজগার হতে লাগলো। ওদের দুজনের আর্থিক কষ্ট শেষ হয়ে গেল। আর দেখতে দেখতে মোহন নিজের ফুচকার কারখানাই খুলে ফেললো। কিন্তু সে 1 টাকার ফুচকা বন্ধ করে দিল না। আজও ওর দোকানে 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ভিড় উপচে পড়ে। 1 টাকার ফুচকার জন্য মোহন আর মালতী বড় লোক হয়ে গেল। এখন ওরা খুব সুখী ছিল। আর এই সবই 1 টাকার ফুচকার জন্য হয়েছে। কে ভেবেছিল যে একটা ছোট্ট চিন্তা এত বড় পার্থক্য গড়ে তুলতে পারে? এই কাহিনী হলো মেহনতপুর নামের একটা গ্রামের, যেখানে সখারাম নিজের পরিবারের সাথে থাকতো আর নিজের একটা ভোজনালয় চালানোর কাজ করত। সমস্ত মজদুর আর গ্রামবাসীরা সবাই সখারামের ভোজনালয়ে ভোজন করে নিজের নিজের কাজ করত। একদিন একটা লোক সখারামের ভোজনালয়ে ভোজন করার জন্য এলো। বলুন দাদা, কি খাবেন আপনি? আরে আপনার হোটেলে কি আছে বলুন বলুন। আলুর পরোটা, ফুলকপির পরোটা, মূলোর পরোটা, মেথি পরোটা, গরম গরম ক্ষীর, ছোলার তরকারি, পনিরের পনিরের ডাল, তারপরে ঝুরি ভাজা, তাছাড়া পান্তুয়া মিষ্টি এসব আছে। আর তার সাথে একটা লস্যিও আছে। এবার আপনি বলুন কি খাবেন আপনি? আপনার কথাগুলো শুনি আমার মুখে জল চলে এসেছে। যেটা সব থেকে ভালো খেতে সেটাই আমাকে বানিয়ে দিন তো। এই যে শুনছো, এনার জন্য একটা ছোলার তরকারি আর কচুরি নিয়ে চলে এসো তোমরা, আর একটা লস্যিও দিও সঙ্গে। খুব ভালো হবে, দারুণ খেতে লাগবে আমার। তাড়াতাড়ি নিয়ে এসো। যেই মাত্র কুন্দন নীলেশকে খাবার দিয়ে দিল, নীলেশ খুব ভালো করে সমস্ত খাবার খেতে শুরু করলো। খাবার শেষ করা মাত্রই নীলেশ বলল, খাবারটা সত্যিই খুব সুস্বাদু আর দারুণ ছিল। বাহ বাবা বাবা, দারুণ লাগলো। এই না হলে আসল খাবার, সত্যি না হলে আমার স্ত্রী যে রান্না করে তাতে কোনো স্বাদই থাকে না। আরে গলির কুকুরদেরকেও আমি খাবার দিই সেগুলোকে, আর পরের দিন ওই সমস্ত কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। এই হোটেলে খাবার সাথে সাথে লেবুর জলও পাওয়া যায় দেখছি। আচ্ছা শোনো ভাই, আমার জন্য একটু মিষ্টি নিয়ে এসো তো। আরে দাঁড়াও দাঁড়াও, আরে ওই জলটা তোমার হাত ধোয়ার জন্য দিলাম তোমাকে, খাবার জন্য নয় গো। সে কি বলছো গো তুমি? আমি তো আজ অব্দি এটাই শুনেছি যে লেবুটাকে জলের মধ্যে মিশিয়ে খাওয়া হয়, নাকি ওতে হাত ধোয়া হয়। আরে তাহলে আপনি ভুলভাল জায়গায় চলে এসেছেন। আপনার কোনো সস্তা ভোজনালয়ে যাওয়া উচিত। বিলটা পে করুন আর এখান থেকে চলে যান তো মশাই। কুন্দন নীলেশের কাছে এসে একটা বিল দিয়ে দিল, যেটা দেখার পর নীলেশ খুব অবাক হয়। এসব আবার কি? আরে ছোলার তরকারি 300 টাকা আর কচুরি 70 টাকা। আরে না ভাই, আমি কোনো পার্সেল কিছু করাইনি তো, এত পয়সা তো দাম হওয়া উচিত নয়। এই যে শোনো ভাই, এটা কোনো পার্সেলের দাম নয়, তুমি যা খেয়েছো তারই দাম, বুঝেছো? আরে সারাদিনে আমি এত টাকা রোজগারও করি না গো, আর এত বেশি দাম খাবারের। যদি আমি আগে জানতাম তাহলে আমি খেতেই আসতাম না গো। নীলেশ নিজের পকেট থেকে 100 টাকা বার করে টেবিলে রেখে দেয়। কুন্দন রাগের চোটে নিজের মালিক সখারামকে আওয়াজ লাগায়, এই যে মালিক, এই লোকটার কাছে তো পয়সাই নেই। ওর বিল হয়েছে পুরো 700 টাকা, কিন্তু মাত্র 100 টাকা দিয়ে আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে ও। নীলেশের কথা শুনে সখারাম রাগের চোটে ওখানে পৌঁছায়। তোমার পকেটে যখন কানাকড়ি কিছু ছিল না, তাহলে তোমার এখানে আসার কি দরকার ছিল বলো তো? তোমাদের মতো লোকেদেরকে না এই ভোজনালয়ে আসার কোনো অধিকার নেই। তাড়াতাড়ি পয়সা বের করো, না হলে পিটিয়ে তোকে আমি ঠ্যাং খোঁড়া করে দেবো।
আরে এইসব আপনি কি বলছেন বলুন তো? বাবা, আরে গ্রাহকদের সাথে আপনি তো অপমান করছেন না, তাই না? আরে অপমান শুধু তার সাথেই করা হয় না যার কাছে সম্মান আছে, বুঝেছো? আর আজকালকার যুগে যার কাছে পয়সা নেই তার কাছে কোনো সম্মান নেই, কথাটা তুমি মনে রেখো। এইটুকু বলে সখারাম ভোজনালয়ের কর্মচারীদেরকে বলে, আরে তোমরা হাঁ করে দেখছো কি? পেটাও বেটাকে। সখারামের কথা শোনা মাত্রই ধাবার সমস্ত কর্মচারীরা নীলেশকে খুব মারতে শুরু করে। সখারাম রাগের চোটে নীলেশকে বলে, 2 দিন ধরে তোকে এই হোটেলের এঁটো থালা পরিষ্কার করতে হবে, বুঝেছিস? তবেই তোর বিলের টাকা তুই মেটাতে পারবি। হ্যাঁ, নীলেশ 2 দিন ধরে ক্রমাগত সেই ভোজনালয়ের বাসনপত্র ধুতে শুরু করলো। 2 দিন পর নীলেশ নিজের বাড়িতে গিয়ে নিজের সাথে যা যা হয়েছে সবকিছু কাঁদতে কাঁদতে তার বউ বিমলাকে বলে দেয়। আরে কি দরকার ছিল ওই ভোজনালয়ে যাওয়ার, যখন তোমার কাছে এত টাকা ছিল না? এই লোকেরা তো তোমাকে এত বাজেভাবে মারলো, তারপর যখন তাদের মন ভরলো না তখন তোমাকে দিয়ে 2 দিন পর্যন্ত ভোজনালয়ে তোমার দ্বারা জানোয়ারদের মতো কাজ করালো। আমাকে খুব অপমান করেছো ওরা, বুঝেছো? আজকে আমি একটা কথা বুঝতে পেরেই গেছি, যে গরিব আর অসহায় লোকেদের জন্য ভালো হোটেলে খাবার খাওয়ার কোনো রকম অধিকারই নেই, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আরে তুমি কি করবে বলো? নিজেই তো মার খেয়ে চলে এলে। আমি আমার নিজস্ব একটা হোটেল খুলবো, হ্যাঁ, আর নিজেদের গ্রামে এমন একটা হোটেল আমি তৈরি করব যেখানে সমস্ত গরিব মানুষেরা খুব সস্তায় ভালো ভালো খাবার খেতে পারবে। আরে গরিব মানুষেরা তো কোনো অধিকার থাকা উচিত বিমলা। গরিব মানুষরা কি শুধু এরকম বাজে লোকের হাতে মার খাবে নাকি? হ্যাঁ, ওদের তো ভালো খাওয়ার অধিকার রয়েছে, ঠিক কি না? কিন্তু কিভাবে? নীলেশ নিজের বউয়ের কথার কোনো উত্তর দিল না। সে চুপচাপ সারা রাত গভীর ভাবনায় ডুবেছিল। পরের দিন সকালবেলা নীলেশ গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে চাঁদা জমা করলো, কিন্তু সবাই তাকে অপমানিত করে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। গ্রামেরই একটা লোক নীলেশের উপহাস করে বলে ওঠে, আরে তুই কি পাগল হলি নাকি? কাজকর্ম কর, সেটা ভালো হবে। তোর মাথায় এসব আজে বাজে হোটেলের খবর কোত্থেকে কি করে এলো বলো তো? আর গরিবদের প্রতি এত প্রেম কেন? আরে দেশের নেতা আছে তো গরিবদের কথা ভাবার জন্য, তাই না? আর এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আরে আমি যা কিছু করছি আমাদের গ্রামের ভালোর জন্য করছি, ঠিক কি না? আরে আমাদের গ্রামের নাম হলো মেহনতপুর। আমাদের গ্রামের বাসিন্দারা সারা দিন রাত মেহনত করতে থাকে, আর তারা ভালো মতন খাবারও একবেলা খেতে পারে না। তুমি আমার পাশে থাকার বদলে আমাকে ছোট করছো তুমি। তা করবো না, কারণ তুই জেগে জেগে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস যে। আরে শোন, এটা শুধুমাত্র সিনেমাতেই হয় রে, কিন্তু বাস্তবে এরকম হয় না রে, বুঝেছিস? আর তুই আমাকে একটা কথা বলতো নীলেশ, একবার আমি ধরে নিচ্ছি যে তুই তোর উদ্দেশ্যে একেবারে সফল হয়ে গেলি, কিন্তু ওই 1 টাকা দিয়ে খাবার তুই কতদিন গরিব মানুষদেরকে খাওয়াবি আমাকে বল? আরে এটা একেবারেই অসম্ভব রে ভাই। এইটুকু বলে ও নীলেশের উপহাস করে সখারামের ভোজনালয়ে গিয়ে বলল, এই যে সখারাম বাবু, শুনেছেন আপনি? নীলেশ ওদের গ্রামে একটা হোটেল খুলতে চাইছে তো। আপনি যে প্লেটটা 700 টাকাতে বিক্রি করেন, ও নাকি সেই প্লেট 1 টাকা দিয়ে বিক্রি করবে ভাবছে। মনে হচ্ছে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেছো? আরে ওর মতন বোকাকে কে বোঝায় বলো তো? তক্ষুনি সখারামের চাকর কুন্দন সখারামের কাছে এসে আস্তে আস্তে বলল, সখারাম বাবু, ও যা বলছে সেটা কিন্তু আমাদের ঠাট্টা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। আরে কি বলতে চাও তুমি? যদি নীলেশ নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় না, তাহলে আপনি একবার ভেবে দেখুন যে আপনার হোটেলের কি অবস্থা হবে। হোটেলে কুকুর ঘুরে বেড়াবে। আরে এই কুপয়া, তুই এসব কি আজে বাজে কথা বলিস? যখনই কোনো কথা বলেছিস তুই সব সময় উল্টোপাল্টা কথা বলিস। তুই একদম চিন্তা করিস না। আরে এই গ্রামের প্রধান আমার খুব ভালো বন্ধু, নীলেশকে উচিত শিক্ষা সে ঠিক দিয়ে দেবে। সখারাম গ্রামের প্রধানের কাছে গেল। এই যে প্রধান মশাই, আমাদের বন্ধুত্ব দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তুমি ভুলে যেও না, যে খাবারের প্লেট আমি 700 টাকা দিয়ে বিক্রি করি সেটা আমি তোমাকে 600 টাকায় খেতে দিই, তাই না? মানে পুরো 100 টাকার ডিসকাউন্ট। আরে তুমি এমন কথা বলছো যেন তুমি আমার উপর বিশাল বড় উপকার করো। আমি তো তোমাকে কখনো এসব বলিনি যে তুমি আমাকে 100 টাকা ডিসকাউন্ট দাও। আর এমনিতেও আমি তোমার হোটেলে মাসে মাত্র একবারই যাই, তাই না? ঠিক কিনা বলো? আর তাও আবার তোমার হোটেলে আজকালকার দিনে 4 থেকে বা 5 বারই আমি হোটেলে খাবার খেয়েছি। এই হিসেবে তোমার মাত্র 500 টাকা ঋণ হয়েছে আমার, ঠিক কিনা?
মনে হচ্ছে প্রধান মশাই আপনি আমার কথায় রাগ করেছেন। তুমি খুব ভালো করেই জানো সখারাম যে আমি কিপ্টে লোকেদেরকে একেবারেই পছন্দ করি না। আসল কথাটা কি সেটা বলো, কেন এখানে এসেছো বলো। কয়েকদিন আগে নীলেশ আমার হোটেলে খাবার খেতে এসেছিল, বুঝলেন। এখন আপনি আমাকে বলুন তো যে 700 টাকার যে খাবারের প্লেটের দাম সেটা মাত্র 100 টাকাও দিচ্ছিল। সেই জন্য আমি ওকে দিয়ে আমার হোটেলের এঁটো বাসনপত্র পরিষ্কার করিয়েছে বলে ও খুব রেগে গেছে, বুঝলেন তো। হ্যাঁ, আমি তো এটাও শুনেছি যে তুমি ওকে পিটিয়েও ছিলে। হ্যাঁ, রাগের বশে একটা দুটো চট তো মেরে দিয়েছিলাম, কিন্তু এতটাও মারিনি যে ও এত বেশি রাগ করে ফেলবে। আরে কি বলতে চাও সখারাম, পরিষ্কার করে বলো। ও এই গ্রামে একটা হোটেল খোলার ব্যবস্থা করছে, বুঝলেন। আর যে প্লেট আমি 700 টাকাতে বিক্রি করি সেই প্লেট না কেউ 1 টাকাতে বিক্রি করবে গ্রাহকদের। যদি এমনটা হয় না তাহলে কিন্তু আমার হোটেল একেবারে বন্ধই হয়ে যাবে, আমি তো পথে বসবো। সখারামের কথা শুনে প্রধান হাসতে শুরু করলো। সখারাম, মনে হচ্ছে নীলেশের মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় তার সাথে তোমারও বুদ্ধিটা গেছে, বুঝেছো। আর এটা সম্ভব কি করে ভেবে দেখো প্রধান মশাই, সে যদি নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় তাহলে কিন্তু ওর নামও দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, আর এই গ্রামের মানুষরা প্রধানের থেকে বেশি সম্মান তাকে জানাবে। হ্যাঁ, আর এমন হলে বেশি আশ্চর্য হবেন না যে ওর ওরকম দয়ার মন দেখে গ্রামের বাসিন্দারা ওকেই না প্রধান করে দেয়। হ্যাঁ, ও নিশ্চয়ই বড় কিছু করবে বলে ভাবছে। আমাকে তাহলে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তা তুমি কথাটা একেবারে ঠিকই বলেছো। তবে গ্রামে কেউ হোটেল খুললে আমি তো তাকে তো আর আটকাতে পারি না, তাই না। কিন্তু আমি একটা কাজ অবশ্যই করতে পারি। আসলে ও আজকাল আমারই কাছে তো কাজবাজ করছে শ্রমিক হিসেবে, তাই আমি ওকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করতে পারবো। তারপর তো ও শুধু নিজের পেট কি করে চালাবে সেই কথাই ভাববে, নাকি গ্রামবাসীদের কথা, গরিব মানুষদের কথা ভাববে। সখারাম ওখান থেকে চলে যায়। প্রধান সেই দিনই নীলেশকে কাজ থেকে তাড়িয়ে দেয়। তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। তবে আমি কি দোষ করেছি প্রধান মশাই? তোর দোষ হলো এটাই যে তুই গ্রামে একটা হোটেল খুলতে চলেছিস। হ্যাঁ, এতে দোষ কি বলুন তো? আমি যদি গরিব মানুষের উপকার করি তাতে আপনার তো প্রসন্ন হওয়া উচিত, তাই না? তুই গরিবদের কোনো উপকার করতে চাস না নীলেশ, আমি খুব ভালো করে জানতে পেরে গেছি। তুই শুধু নিজের নাম কামাতে চাস, বুঝেছিস। আর আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়ে নিজে গ্রামের প্রধান হতে চাস। আরে আগে নিজে আর নিজের বউয়ের পেটটা ঠিক করে চালা, পরে গরিব মানুষের কথা ভাববি। যা, বেরো এখান থেকে। কিন্তু নীলেশ হার মানল না। নীলেশ শহরে গিয়ে চাঁদা জমা শুরু করলো। এর মধ্যেই তার দেখা হয় শেঠ যমুনা প্রসাদের সাথে। যমুনা প্রসাদ খুব দয়ালু ব্যক্তি ছিলেন। তুমি যা ঠিক করেছো সেটা আমার খুবই পছন্দ হয়েছে নীলেশ, যে তুমি এমন একটা হোটেল খুলতে চাইছো যেখানে গরিব মানুষেরা ভালো খাবার খেতে পারবে। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শেঠ যমুনা প্রসাদের সাহায্য নিয়ে নীলেশ গ্রামে একটা খুব ভালো ভোজনালয় তৈরি করে দিল। তার ভোজনালয়ে গুজরাটি, মারাঠি, কন্নড় সমস্ত রকমের খাবার তৈরি হতো। ভোজনালয়ে তৈরি হতেই কিছু লোক ভোজনালয়ে খাবার খাওয়ার জন্য চলে আসে। ওরা সবাই দেশের আলাদা আলাদা শহরে থাকতো। একজন গুজরাটি নীলেশকে বলেন, তোমার রেস্টুরেন্ট থেকে তো দেখছি খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে গো। তোমার হোটেলের খাবারের গন্ধ শোকার পরে আমি আর নিজেকে থামাতে পারলাম না, তাই ভাবলাম একবার খেয়েই নিয়ে। নীলেশ সেই গুজরাটিকে একটা থালায় গুজরাটের সমস্ত প্রসিদ্ধ ভোজন দিল। ভোজন খেয়ে গুজরাটি খুব খুশি হলো আর নীলেশকে বলল, তা কত হলো গো? মাত্র 1 টাকায় পুরো প্লেট, বুঝেছেন? 1 টাকার কথা শুনে গুজরাটি খুব খুশি হলো। ভোজনালয়ে লোকেদের ভিড় জমা হতে শুরু করলো। দূর দূর থেকে শহরের লোকেরা নীলেশের ভোজনালয়ে খাবার খাওয়ার জন্য আসতে লাগলো। তারা গরিব হোক বা ধনী, নীলেশ সবার থেকে 1 থালার 1 টাকাই নিত। আর এই কথাটা সখারামের একদম পছন্দ হলো না। সখারাম ক্রোধিত হয়ে কুন্দনকে বলল, এই নীলেশ তো আমার একেবারে 12টা বাজিয়ে দিল রে। হ্যাঁ, আমার হোটেলে তো একটা কুকুরও আজকাল আসে না। আরে কিছু একটা কর না কুন্দন। আরে আপনি একদম চিন্তা করবেন না সখরাম বাবু, আমার কাছে একটা উপায় আছে। কিসের উপায়? আচ্ছা, ওর হোটেলটাকে যদি আমরা আগুনে পুড়িয়ে দিই তাহলে অনেক হোটেলের লোক মরে যাবে আর ওর হোটেলটাও বন্ধ হয়ে যাবে, তাই না?
সখারাম আর কুন্দন সেই সময় নীলেশের ভোজনালয়ে আগুন লাগানোর প্ল্যানিং করছিল। সেই সময় শেঠ যমুনা দাস ওখান থেকে যাচ্ছিলেন। যমুনা দাস সখারাম আর কুন্দনের সমস্ত কথা শুনে নিলেন, আর উনি সঙ্গে সঙ্গে পুলিশকে বলে দিলেন। পুলিশ সেই দিন থেকে নীলেশের ভোজনালয়ে নজর রাখতেন। রাত্রিবেলায় সখারাম আর কুন্দন ভোজনালয়ে আগুন লাগানোর জন্য অনেকগুলো পেট্রোল নিয়ে চলে এলেন, আর তক্ষুনি পুলিশরা তাদেরকে ধরে ফেললো। সখারাম, তুমি যেমন করতে পারো আমি এটা আশা করিনি। তুমি তো গ্রামের একজন সম্মানীয় মানুষ ছিলে। আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর বাবু, ওর হোটেলটাকে জ্বালিয়ে শেষ করে দেব আমি। ওর জন্য আমার হোটেলটা বন্ধ হয়ে গেল। না সখারাম, আমার জন্য নয়, বরং গ্রাহকদের সাথে তুমি যে দুর্ব্যবহার করেছো না, সেই জন্যই তো তোমার হোটেলটা বন্ধ হয়েছে, বুঝতে পেরেছো? তুমি আমাকে অপমান করেছো। আমি চাইলে পরে আমার অপমানের প্রতিশোধ তো আমি অন্যভাবেও নিতে পারতাম, তাই না? কিন্তু না, তুমি আমাকে যেভাবে অপমান করেছো সেটা তো আমি পুরোপুরি ভুলে গেছি। তবে তুমি দেখো, আজকে আমার এই হোটেলে দেশের সমস্ত নাগরিক চলে আসে, আর মাত্র 1 টাকায় পেট ভরে খাবার খেয়ে তারা এখান থেকে চলে যায়। তোমার কি মনে হয় আমার লাভ হচ্ছে না, তাই না? আমার পরিবারের সংসারের খরচ তো এখান থেকেই চলে, বুঝেছো? পুলিশ সখারাম আর কুন্দনকে গ্রেফতার করে নেয়, আর সখারামের ভোজনালয় বন্ধ হয়ে গেল। আজও নীলেশের ভোজনালয়ে 1 টাকারই থালি পাওয়া যায়।